হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম শ্রেণীর আমরা হচ্ছে চ্যাপ্টার 1 অর্থাৎ আমরা প্রথম পর্বে তোমাদেরকে বলেছিলাম যে বেসিক জিনিসগুলো আলোচনা করার পরে আমরা হচ্ছে দ্বিতীয় পার্টে হচ্ছে অনুশীলনী নিয়ে আলোচনা করব এবং এই অনুশীলনীর যতগুলা ম্যাথ আছে সবগুলা একে একে সলভ করে দেব। দেখো অনুশীলনী একে এই 1 থেকে তোমার হচ্ছে এই 8 পর্যন্ত এগুলো হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, মূলত 9 নাম্বার থেকে ম্যাথ শুরু হয়েছে। সো আমরা আগে অনুশীলনীর ম্যাথগুলো সলভ করব, সবগুলো শেষ করার পরে 1 থেকে 8 পর্যন্ত যে এমসিকিউগুলো আছে এগুলো অনেক ইজিলি সলভ করে দেবো। দেখো তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখন কথা হচ্ছে আমাদের 9 নাম্বার বলছে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলদ। এখন কথা হচ্ছে আমরা কিন্তু প্রথম পার্টে তোমাদেরকে মূলদ আর অমূলদ সম্পর্কে ডিটেলস আলোচনা করছিলাম। সো আজকে সরাসরি আমরা অনুশীলনী ম্যাথে চলে আসছি। দেখো আমরা হচ্ছে 9 নাম্বার যে 3টা ম্যাথ দেওয়া আছে যে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যায় অমূলদ, এইখানে ক নাম্বারটা শুরু করবো। হ্যাঁ, দেখো অনেক ইজিলি তোমাকে বোঝানোর ট্রাই করব। আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি যদি এই একটা করতে পারো, বাকি যতগুলা আছে যতগুলা পরীক্ষাতে দিবে, ইভেন এই সৃজনশীলে এই ম্যাথগুলা বারবারই দিয়ে দেয়, তুমি সবগুলা সলভ করতে পারবা। জাস্ট তোমাকে একটা ম্যাথ ইজিলি বুঝতে হবে। হ্যাঁ, তো এর ধারাবাহিকতায় আমি হচ্ছে ক নাম্বারটা শুরু করতেছি। √5কে আমরা কি করব, অমূলদ সংখ্যা প্রমাণ করব। হ্যাঁ, তো এটা করার জন্য ফার্স্ট অফ অল তোমাকে ধরে নিতে হবে বা আমরা জানি লিখতে হবে। আমরা জানি, একটু মন দিয়ে বুঝো, অনেক ইজিলি বোঝাও, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি, আমি তোমাকে খাতা কলমে সরাসরি করিয়ে দিচ্ছি, তাহলে তুমি আর ভালো করে বুঝবা। আচ্ছা, আমরা জানি, এখন তোমাকে এখানে যে ম্যাথটা বলা আছে যেমন √5, তোমাকে দেখতে হবে যে এই 5-এর আগে অর্থাৎ √এর ভিতরে যে সংখ্যাটা আছে এটার আগে এবং পরে, অর্থাৎ এটার ইমিডিয়েট আগে এবং 5-এর ইমিডিয়েট আগে এবং 5-এর ইমিডিয়েট পরে পূর্ণবর্গ সংখ্যা কয়টা আছে বা কোনটা। যেমন পূর্ণবর্গ সংখ্যা তোমাকে বলছিলাম, যেমন দেখো 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপরে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 2 দুগুণে 4, 3 তিরিকা 9, 4 4 16, 5 5 25, এই সংখ্যাগুলোকে কী বলা হয়, পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, তারপর হচ্ছে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। মূলত যেমন 2কে 2 দ্বারা গুণ করলে যেটা আসে 4, হ্যাঁ, আবার 3কে 3 দ্বারা গুণ করলে আসে 9, 4কে 4 দ্বারা গুণ করলে আসে 16। এইগুলো হচ্ছে কি ভাইয়া, পূর্ণবর্গ সংখ্যা। এর মধ্যে যেমন যেটা আছে 5, হ্যাঁ, তারপর 6, এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। আশা করি বুঝতে পারছো। তাহলে পূর্ণবর্গ সংখ্যাকে বুঝতে পারছো তো। তারপর 6 6 36, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, 7 7 49, 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, 8 8 64, 64 একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তোমাকে প্রশ্নে যেটা দেওয়া থাকবে এইটার ইমিডিয়েট আগে এবং ইমিডিয়েট পরের পূর্ণবর্গ সংখ্যাটা বের করতে হবে। তাহলে 5-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কোনটা, অবশ্যই কি 4, এই তো 4। এবং 5-এর পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে বলো তো। তারপরে এই 5 লিখবো, এই গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। তারপরে 5-এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা দেখো তো, 5-এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা পাইছি কত, 9, 9-এর আগে কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই, তাহলে লিখবো 9। এইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে প্রথমত। যেটা বুঝতে পারছো তো, এই √এর ভেতরে যেটা দেওয়া থাকবে এটার আগের একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এই √এর ভেতরে যেটা দেওয়া থাকবে এটার পরের একটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তাহলে তুমি আমাকে বলো তো, এই √7 কেজি তোমাকে বলতো, তাহলে তুমি পারতা 7-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কী হবে, 7-এর আগের পূর্ণবর্গ সংখ্যা 4ই হবে এবং 7-এর পরের পূর্ণবর্গ সংখ্যা কী হবে, সেটা কী হবে, 9 হবে। হ্যাঁ, আবার যদি 10-এর কথা বলে তোমাকে, তাহলে 10-এর আগের পূর্ণবর্গ সংখ্যা কী হবে, 9, এবং 10-এর পরের পূর্ণবর্গ সংখ্যা কী হবে, 10-এর পরের পূর্ণবর্গ সংখ্যা 16 হবে। কারণ 16-র আগে 10 থেকে 16-র মধ্যে আর কোনো পূর্ণবর্গ সংখ্যা নাই। বুঝতে দিতে পারছি? এই দুইটা তোমাকে আগে বের করতে হবে। আচ্ছা, বের করতে পারছো তো। এরপরে কাজটা হচ্ছে, সুতরাং এই প্রত্যেকটাকে √ওভার দিয়ে দিবা। যেমন √4, তারপর হচ্ছে √5, তারপর হচ্ছে কি √9, চিহ্ন যেটা আছে এটাই থাকবে, গ্রেটার দেন চিহ্নই থাকবে। এইটুকু আশা করে বুঝতে পারছো। তোমাকে √এর ভেতরে যেটা দেওয়া থাকবে এটার আগের এবং পরের ইমিডিয়েট পূর্ণবর্গ সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে কি, আমরা জাস্ট কি করব, 4কে রুট করলে কত আসে, 2 আসে, এ লিখবো 2। 5কে তো রুট করা যাবে না, সো 5 যেমনি আছে অমনি থাকবে। এবং প্রত্যেক ক্ষেত্রেই তোমাকে যেটাই বলুক, যেমন √7 বললে 10 বললে আমি একটা বোঝাচ্ছি, বাকিগুলো তুমি এমনিতেই পারবা। হ্যাঁ, √5টা ঠিক থাকবে, মাঝখানে যেটা থাকবে সেটা ঠিক থাকবে। তারপর √9কে ভাঙালে কী হবে, 3 হবে।
আশা করি বুঝতে পারছো। এখন এইটা দ্বারা তুমি কি বুঝলা আমাকে বলো তো। এইটা দ্বারা তুমি বুঝলা যে √5টা হচ্ছে 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট। এই চিহ্ন দ্বারা তাই তো বোঝায় যে √5টা হচ্ছে 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট একটা সংখ্যা। এখন তুমি দেখো তো এই 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট সংখ্যাগুলো কি আসবে? অবশ্যই দশমিক সংখ্যা আসবে। যেমন সেটা হতে পারে 2.1 হতে পারে, বা 2.2 হতে পারে, বা 2.3 হতে পারে। 2 এবং 3-এর মাঝখানে তো এগুলাই রে ভাই, এগুলাই না। তাহলে এই √5টাকে কি আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো না? কারণ আমরা তোমাকে অনেক আগেই বলছি, বা আগের পার্টে তোমাকে বলছিলাম যে বেসিক জিনিসগুলো বুঝলে তুমি ইজিলি ম্যাথগুলো করতে পারবা। কারণ আমরা বলছিলাম পূর্ণ সংখ্যা হচ্ছে কি, শূন্য এবং সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। সেটা হচ্ছে 1, 2, 3, -2, -3, হ্যাঁ, এগুলা দশমিক সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা না। 1.5 এটা পূর্ণ সংখ্যা হবে না। তাহলে 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট, সেটা হচ্ছে কি √5 এর মান। তাহলে √5 এর মানটা কি হবে? পূর্ণ সংখ্যা তো হবে না, কারণ কি সেটা দশমিক সংখ্যা হবে। তাহলে আমরা জাস্ট এখানে লিখবো, সুতরাং √5 এর মান যেটা আছে, মানে এখানে যেটা বলে সেটা লিখে দেবো। √5 এর মান 2-এর থেকে বড়, 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট। আচ্ছা, থেকে ছোট। আর 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট সেটা কি হতে পারে? তোমাকে বলছি সেটা একটা পূর্ণ সংখ্যা হবে না, অবশ্যই পূর্ণ সংখ্যা হবে না, সেটা দশমিক সংখ্যা হবে। তাহলে আমরা লিখব, সুতরাং √5 পূর্ণ সংখ্যা না। আচ্ছা, পূর্ণ সংখ্যা না। এখন এখানে একটু তোমাকে বুঝতে হবে, ভালো করে বুঝো। এই একটা বুঝলে তুমি বাকি সবগুলাই করতে পারবা। হ্যাঁ, তাহলে √5টা কি পূর্ণ সংখ্যা নয়। আচ্ছা, যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে কি আমরা সেটাকে অমূলদ সংখ্যা বলে দিতে পারবো? কারণ আমাদের বলছে এখানে কি অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে। আচ্ছা দেখো, পূর্ণ সংখ্যা না হইলেই আমরা সেটাকে কি মূলদ সংখ্যা বলতে পারবো না। তোমাকে আরেকবার আমি একটু মূলদ আর অমূলদ জিনিসটা মূলদ হচ্ছে যেগুলাকে p/q আকারে প্রকাশ করতে পারবো। দেখো 5 এটা একটা পূর্ণ সংখ্যা, এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। কেন? কারণ 5কে p/q আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি। কিন্তু একটু খেয়াল করে দেখো তো, যেমন আমরা 5কে যদি 1 দ্বারা ভাগ করি 5ই আসে। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে ধরো 2/5, এটাও তো একটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা না? কিন্তু এটাকে ভাঙাইলে কি হবে? এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি পূর্ণ সংখ্যা আসবে না? একটা ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যা আসবে। যেমন দেখো 2কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 5 তো 2-এর মধ্যে যাচ্ছে না, একটা দশমিক নিয়ে এখানে শূন্য দিতে, 4×5 20, কত আসে? হ্যাঁ, 0.4 আসছে না? এই 0.4 আসছে না? তাহলে 0.4 কি একটা পূর্ণ সংখ্যা না? এটা একটা দশমিক সংখ্যা। তার মানে কি আমরা যদি পূর্ণ সংখ্যা নাই হয় সেটাকে আমরা কি বলতে পারি? অমূলদ সংখ্যা বলতে পারি না? বলতে পারি না। কারণ দেখো এই যে 2/5 তো একটা কি 2/5 এর মান কত আসে? 0.4। এই 0.4টা তো কি সংখ্যা? মূলদ সংখ্যা। আমি মনে বুঝাইতে পারছি। পূর্ণ সংখ্যা না হলে সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলে দিতে পারি না। তাহলে এটা যেহেতু পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা বলতে পারি এটা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুইটাই হতে পারে। এরপর আমরা প্রমাণ করব যে আসলে কি। তাহলে আমরা এখন বলবো, সুতরাং √5 মূলদ বা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, এই একটা ম্যাথ কিন্তু পরীক্ষায় সৃজনশীল অনেকবার আসে, এবং একটাই যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে বাকি যাই দেখ না কেন তুমি জাস্ট ওই জায়গাতে ওইটা বসায় যাবা, ইজিলি হয়ে যাবে। আচ্ছা, প্রথমত আমরা দেখলাম √5 একটা পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা না হলে সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি না। বাট √5 তাহলে কি হবে? মূলদ বা অমূলদ দুইটাই হবে। এখন আমাদের কাজ থাকবে, আমরা এই √5টাকে যেহেতু অমূলদ সংখ্যা প্রমাণ করব, তাহলে এটাকে আগে ধরে নেব যে এটা একটা মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা ধরে নিয়ে যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে তো সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। এটা এইভাবেই প্রমাণ করতে হয়। আমি বুঝাতে পারছি? √5 মূলদ বা অমূলদ দুইটাই হতে পারে। এতটুকু আমরা বুঝতে পারলাম, যে শেষ পর্যন্ত এতটুকু বুঝতে পারলাম যে √5টা মূলদ বা অমূলদ হতে পারে। এখন আমি যদি আইডেন্টিফাই তো আগেই করতে পারছি না যে একটা অমূলদ সংখ্যা বা একটা মূলদ সংখ্যা, তাহলে আমাদের তো অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। তাহলে আমি এটাকে মূলদ সংখ্যা ধরে নেব। যেমন ধরবো, যে ধরি √5, ভালো করে বুঝো, একটি মূলদ সংখ্যা। বানান ভুল। একটি মূলদ সংখ্যা। এখন আমি যদি এটাকে মূলদ সংখ্যা প্রমাণ না করতে পারি তাহলে তো কি হয়ে যাবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। আচ্ছা,
এখন আমাদের কাজ কি? এখন আমরা কি জানি, মনে আছে তোমার? এই যে √5 মূলদ সংখ্যার সূত্রটা কি ছিল? আমরা ধরবো √5 সমান সমান p/q। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমরা জানি যে p/q হচ্ছে একটা মূলদ সংখ্যা। হ্যাঁ, যদি √5টা মূলদ সংখ্যা হইতে হয় তাহলে কি হইতে হবে? p/q হইতে হবে, মানে p/q আকারে প্রকাশ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা শর্ত কি ছিল? এই শর্তটা তোমাকে মনে রাখতে হবে, প্রয়োজনে মুখস্থ করে ফেলবা। p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা, এই শর্তটা মুখস্থ করবা। আমরা √5 একটা মূলদ সংখ্যা ধরে নিছি। হ্যাঁ, তাহলে মূলদ সংখ্যা মানে কি? p/q আকারে প্রকাশ করতে হয়, এই জন্য লিখছি সুতরাং √5 সমান p/q। হ্যাঁ, দেখি এটা মূলদ সংখ্যা হয় কিনা। তাহলে p ও q উভয়ই এখানে কিন্তু নোট এটা দিতেই হবে, স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক এবং আরেকটা শর্ত কি? কিউ এর মানটা 1 থেকে বড় হইতে হবে, যদি কি হইতে হয়? মূলদ সংখ্যা হইতে হয়। হ্যাঁ, আচ্ছা, দেখো সহমৌলিক আবার কোনটা বলে? সহমৌলিক হচ্ছে, যেমন ধরে লিখলাম 4/4। হ্যাঁ, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা, কাটাকাটি করলে কি আসে? 1 আসে। তাহলে এই দুইটা হচ্ছে পরস্পর কি? সহমৌলিক। আবার 8/2, 8/4। হ্যাঁ, এটা কাটাকাটি করা যায়, তাহলে কত আসে? 2 আসে। তাহলে এই 8 আর 4 আর 8 হচ্ছে পরস্পর সহমৌলিক, যেগুলো কাটাকাটি করা যায়। যেমন এখানে আমি যদি লিখি আবার কি 7/3, এই 7 আর 3 কিনা পরস্পর সহমৌলিক না, যেগুলো কাটাকাটি যাবে ওগুলো হচ্ছে পরস্পর সহমৌলিক। বুঝতে পারছো তো? তাহলে এই কন্ডিশনটুকু তোমাকে লিখতে হবে, বাকি প্রসেস যতগুলো করবো সব একই। আচ্ছা, এরপরে কাজটা কি? কন্ডিশন লিখলাম। এরপরে কাজটা হচ্ছে আমরা উভয় পক্ষে বর্গ করব। প্রসেসটা বুঝি কী কী করতেছি। তাহলে আমি কি লিখবো? বা উভয় পক্ষে বর্গ করব। তাহলে √5 এটাকেও বর্গ করব, তারপর কি লিখবো? p/q এটাকেও বর্গ করব। যেহেতু উভয় পক্ষে বর্গ করছি তাহলে একটা সাইড নোট দিয়ে দিব যে কি উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, প্রসেসটা বুঝো। হ্যাঁ, সবই একই, আমি বারবার বলতেছি। তারপর বা স্কোয়ার রুটে কাটা যায়, থাকে শুধু কি 5, আর এখানে কি থাকে? p²/q²। বুঝতে পারছো তো? স্কোয়ারটা দুইটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে কাজ কি? এরপরে স্টেপটা হচ্ছে যখন এরকম ফর্মেট আসবে উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করবো। হ্যাঁ, কিউ দ্বারা গুণ করবো, মনে রেখো উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করবো। তাহলে 5q সমান p²/q²। উভয় পক্ষে কী করতেছি? আমি এই কিউ দ্বারা গুণ করতেছি। তাহলে যেহেতু উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করলাম, প্রমাণের জন্য ভাই এটা করতে হবে, তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে লিখবো উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে। দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি আসে? বা এখানে 5q থাকে, আর এখানে কি থাকে? এই কিউ দিয়া, এখানে দুইটা কিউ আছে, একটা কিউ কাটা যায়, তাহলে কি থাকে? p²/q থাকে। দেখো এইটুকু বুঝতে পারছি নাকি? p²/q। এখানে আগে লেখাটা লিখি, তারপর তোমাকে বোঝাচ্ছি। এখানে 5q একটা পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q একটা পূর্ণ সংখ্যা না। কেন না? বা 5q কেন পূর্ণ সংখ্যা এটা বোঝাচ্ছি। দেখো তাহলে কি লিখবো? সুতরাং এখানে 5q, প্রসেসটা বুঝে ভাইয়া, এটা কিন্তু পরীক্ষাতে আসেই, সিকিউতে আসবেই। হ্যাঁ, একটা পালে তুমি সবগুলোই পারবা। এখানে 5q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। দেখো পূর্ণ সংখ্যা নয় কেন? আমি পি এর একটা মান ধরে দিলাম, ধরো। হ্যাঁ, পি এর একটা মান ধরলাম হচ্ছে কত? 3। কিউ এর একটা মান ধরে দিলাম 5, মান ধরে নিলাম যে কোনো। হ্যাঁ, পূর্ণ সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা, যে কোনো এটা ধরা যায়। তুমি যে কোনো একটা মান ধরলা, এখানে তুমি 2 ধরো, 3 ধরো, 4 ধরো, 5 ধরো, তোমার ইচ্ছা। তাহলে আমি কি বলছিলাম? 5q। তাহলে দেখো তো, এই 5 রাখলাম, কিউ এর মান কত? 5, এই 5 লিখলাম, তাহলে কত হইলো? 25। দেখো 5q 25 হয়েছে। কিন্তু এই p²/q² মান বসে আমি এখন, এই p²/q², পি এর মান কত ধরছিলাম? আমি 3 ধরছিলাম। তাহলে 3² আর কিউ এর মান কত? 5। হ্যাঁ, তারপর 3 পুরো ইকুয়াল কত? 9। এখানে তো আসে কত? 5। তো 9/5 এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তুমি p
বা কিউ এর মান যেটাই ধরো না কেন সবসময় দেখবা এই 5Q টা কি আসবে, পূর্ণ সংখ্যা আসবে। আরেকটা ধরো আমি এখানে 2 ধরলাম, এখানে 3 ধরলাম, হ্যাঁ ধরো পি এর মান 2 ধরলাম আর কিউ এর মান 3 ধরলাম, তাহলে 5Q এর মান কত আসে, 5 ইন্টু কিউ এর মান 3, কিউ এর মান কত, কিউ এর মান 3 ধরছি এখন আবার, তাহলে আসলে 15, তাহলে 15 একটা পূর্ণ সংখ্যা। কিন্তু এই পি স্কোয়ারের জায়গায় কি বসাও, 2 বসাও, 2 এর উপর বর্গ মানে 4, আর কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 3 ধরছো 3, তাহলে 4/3 কি, এটা কি পূর্ণ সংখ্যা না, এটা দশমিক সংখ্যা, এটা ভগ্ন সংখ্যা হবে। তার মানে আমি যেখানে বললাম যে 5Q পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা না, এটা তো বুঝতে পারলা যে আমি পি বা কিউ এর আলাদা আলাদা মান ধরে দেখলাম যে হ্যাঁ 5Q হচ্ছে কি পূর্ণ সংখ্যা আছে, একবার 25 আসতেছে, একবার কত আসতেছে 15 আসতেছে, কিন্তু পি স্কোয়ার বা কিউ এর মানটা কি আসতেছে না, পূর্ণ সংখ্যা আসতেছে না, দশমিক সংখ্যা বা ভগ্ন সংখ্যা আসতেছে। তুমি এখানে আরো মান দিয়ে দেখবা সবসময় কি আসবে, 5/Q পূর্ণ সংখ্যা আসবে, পি কিউটা কি আসবে না, পি স্কোয়ার বা কিউটা পূর্ণ সংখ্যা আসবে না। হ্যাঁ, এই জন্য লিখছি যে 5Q পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা না। বুঝতে পারছো তো? আচ্ছা, এখন এটা যে লিখলাম, এখন আমরা একটা কারণ দিয়ে দেব। এই যে এখানে কি করছি, জাস্ট কারণটা আমার এখানে লেখা উচিত ছিল, জায়গা নেই আমি এখানে লিখি। হ্যাঁ, এই যে কারণ পি ও কিউ, আশা করি লেখাগুলো বোঝা যায়। পি ও কিউ স্বাভাবিক ও সমমৌলিক সংখ্যা, ওই যে এইটাই। হ্যাঁ, এই যে এখানে যেটা লিখছিলাম, এই যে এখানে যেটা লিখছিলাম, পি ও কিউ স্বাভাবিক ও, লেখা ছোট হয় বোঝা যাচ্ছে, স্বাভাবিক ও মৌলিক সংখ্যা, যেখানে কিউ গ্রেটার দেন কত 1, মানে 1 থেকে কিউ এর মানটা বড় হইতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো প্রত্যেক ক্ষেত্রে আমি কিউ এর মানটা বড় ধরছিলাম, এইটা হচ্ছে কারণ। তাহলে এখন কি করতে পারি, এখন আমার হচ্ছে ওইখানে জায়গা নাই, আমি এখান থেকে নিচে জায়গা নাই, সরাসরি এখানে চলে আসলাম। হ্যাঁ, এখানে আসবে অবশ্যই, আশা করি এখানে চলে আসলাম, তোমরা এরপর থেকে এখানে তুলে নিও। তাহলে আমি কি করতে পারি, সুতরাং আমি কি লিখতে পারি, 5Q নট ইকুয়াল পি স্কোয়ার বা কিউ লিখতে পারি না, অর্থাৎ 5Qটা পি স্কোয়ার বা, আচ্ছা দেখো তোমরা এটা দ্বারা কি বুঝো, এক্স সমান সমান ধরো হচ্ছে দিলাম হচ্ছে পি, এর মানে হচ্ছে এক্স এর মান যেটা পি এর মান সেটা সমান, দুই পক্ষেই সমান। আমরা তো এখানে দেখলাম যে 5Qটা পূর্ণ সংখ্যা বাট পি স্কোয়ার বা কিউটা পূর্ণ সংখ্যা না, তাহলে কি আমি এখানে সমান লিখবো, এই জন্য নট ইকুয়াল লিখছি যে 5Qটা পূর্ণ সংখ্যা হয় কিন্তু পি স্কোয়ার বা কিউটা পূর্ণ সংখ্যা হয় না, হয় না। যেহেতু এটা পূর্ণ সংখ্যা হয় না, আর আমরা জানি কি পূর্ণ সংখ্যা হলে কি সেটা কি হবে, মূলদ সংখ্যা হবে। হ্যাঁ, তাহলে আমি কি লিখবো, সুতরাং √5K পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ √5 নট ইকুয়াল পি বাই কিউ, মানে মূলত সংখ্যা শর্ত কি পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে, কিন্তু √5 কারণে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি নাই। সুতরাং √5কে যেহেতু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, √5 একটি অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে, জাস্ট যা বললাম সুন্দর করে খাতায় তুলবা, তারপর আরেকবার দেখবা এবং এটা 2-3 বার প্র্যাকটিস করবা, হুবহুব বাকি সবগুলো একই। এখন ধরো আমি হচ্ছে √5টা করছি, তোমাকে বললো √7টা করো, তাহলে তুমি এখানে কি লিখবা, আগে তো তুলবা, আর একটু রাফ দেখাচ্ছি যে এই দুটো আমি করাই দেবো না, দুটো তুমি নিজেই করবা, জাস্ট হুবহু লেখা প্রত্যেকটাই ঠিক থাকবে। জাস্ট এখানে কি ছিল, √5 জায়গায় √7 হবে। তাহলে দেখো আমরা কি ধরবো, যে এটার মতোই আমরা জানি লিখবা এটা। হ্যাঁ, আমরা জানি লেখার পরে কি 7-এর কাছাকাছি, মানে 7-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা, সেটা হচ্ছে 4, তারপর 7 দিবা, আর 7-এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কোনটা, 9, একই কথা। হ্যাঁ, তারপর এটাকে বর্গ করবা, তারপর এটাকে বর্গ করবা, তারপরে কি এটাকে বর্গ করবা, তারপর এখানে আসবে 2। হ্যাঁ, তারপর এখানে কত আসবে √7, তারপর এখানে কত আসবে 3, তারপরে বাকি একই প্রসেস যে √5-এর লিখছিলাম √5 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, কি লিখবা, √7টা 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট, আর বাকি সব প্রসেস সেম যেভাবে লিখছি। হ্যাঁ, শুধু √5-এর জায়গায় কি লিখবা, শুধু √5-এর জায়গায় কি লিখবা, √7 লিখবা, একই কথা। 10-এর ক্ষেত্রে একই অবস্থা। 10-এর ক্ষেত্রে যে এখানে একটু ভিন্ন ঘটবে, ব্যতিক্রম ঘটবে, কি ঘটবে বলো তো, 10-এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কি, মানে 10-এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কোনটা হবে, সেটা 9 হবে, তারপর 10, তারপর 10-এর থেকে ইমিডিয়েট বড় পূর্ণবর্গ সংখ্যাটা 16, এই যে এখানে দেখাইছিলাম। হ্যাঁ, এই যে 4, 9, 16, 25 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা।
তারপর এটা কি করবা, এভাবে বর্গ করবা, সবগুলো বর্গ করবা। হ্যাঁ, তারপর সবগুলো বর্গ করলে এখানে কি আসে, এখানে আসবে 3, এখানে আসবে কত √10, এখানে আসবে কত 4। তারপর কি লাগবে, যেখানে এটার মতোই √10 এর মান 3-এর থেকে বড়, 4-এর থেকে ছোট। তাহলে 3-এর থেকে বড়, 4-এর থেকে ছোট কি হবে, সেটা পূর্ণবর্গ হবে না। বাকি সেম প্রসেস, শুধু √5 এর জায়গায় √10 হবে। আর যদি 7টা করো, বাকি সেম প্রসেস, √5 এর জায়গায় √7 হবে। বাকি প্রসেস একদম হুবহু, একদম হুবহু। এটা কিন্তু আমি রাফ বুঝাইলাম। হ্যাঁ, তোমরা হচ্ছে কি নিবা, এরপরে এইখান থেকে সুন্দর করে তুলে নিবা। যদি না বুঝো আরেকবার দেখবা। হ্যাঁ, তারপরে আশা করি এই প্রমাণটা পারলে, যে যে প্রমাণটি আসুক, জাস্ট ওই 5, 7, 10, তারপর ধরো √11 দিল, তারপর ধরো হচ্ছে 13 দিল, জাস্ট ওইখানে ওই মানটা বসে যাবে। 5 মানে প্রত্যেকটা জায়গায় মান একই মান বসে যাবে। আর বাকি সব লেখা একই, সবগুলো হচ্ছে তুলে নিবা। তো আটকে আটকে তুলে নিবা। দেন হচ্ছে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, এই পর্যন্তই রাখবো। সো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই 10 নাম্বার থেকে শুরু করব। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে আর হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব, ওইখান থেকে দেখে নিবা, কারণ ধারাবাহিক দেখলে তোমরা অনেক ভালো বুঝতে পারবা। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা।